ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টিভির বিশেষ ঈদ আয়োজন আনন্দের ঈদ অনুষ্ঠান। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। নিশ্চয়ই নামটা শুনে বুঝতে পারছেন যে আমরা ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেবার জন্য আজকের এই আয়োজনে এসেছি। আর আপনাদের সাথে কিন্তু ভাগাভাগি করব, এবং আমার সাথে আজকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য স্টুডিওতে আছেন ভীষণ প্রিয় একজন মুখ অভিনয় শিল্পী মাইমুনা মমো। আমন্ত্রণ তোমাকে। কেমন আছো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? এবং তোমাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমিও ভালো আছি, তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আর যেহেতু ঈদের আনন্দ নিয়ে আমরা কথা বলতে চাই, ছোটবেলার ঈদটা সম্পর্কে প্রথমে আমি একটু জানতে চাই যে ছোটবেলার ঈদ কেমন ছিল? আমার না আসলে সময়ের সাথে সাথে ঈদের আনন্দের যে পরিবর্তনটা সেটা খুব একটা হয় না। ছোটবেলায় কোরবানির ঈদের সময় আমার একটা অভ্যাস ছিল যে সকালে যখন পশু জবাইয়ের যে ব্যাপারটা, সেই শব্দটা আমি নিতে পারতাম না, আমার একটু ভয় লাগে। এখনো সেম। তো আমি যেটা করি সেটা হচ্ছে সুন্দর মতো মাথার উপর আরেকটা বালিশ দিয়ে সাউন্ডটা যাতে আমার কান পর্যন্ত না আসে সে একটা ব্যবস্থা করে রাখি, এবং এখন পর্যন্ত সেইটাই থাকে। তো তারপর যখন এই মাংস বাসায় আনা, কাটাকাটি, সেই ক্ষেত্রে একটু আম্মুর সাথে গিয়ে, ছোটবেলায় যেটা হতো যে গিয়ে বসে থাকতাম, দূরে গিয়ে দেখতাম যে মা সব কাজগুলো করছে। আর এখন যেটা হয় সেটা হচ্ছে নিজেই একটু গৃহকর্মীর মতো আসলে সব কিছুতে একটু হাত বাটাই, আম্মুকে একটু সাহায্য করার চেষ্টা করি, এই তো। আর রাতের বেলার দিকে একটু বন্ধু বান্ধবদের সাথে বের হওয়া হয়, আড্ডা দেওয়া হয়, এই। ঈদের প্রিপারেশন যেরকম অনেক রান্না বাড়া করা হয়, অনেক সময় গেস্টরা আসে, ঈদের দিন আসে, এবং ঈদটা তো সপ্তাহখানিক জুড়েই থাকে। তো সেই ক্ষেত্রে কি কখনো কোনো গেস্টের জন্য রান্না টান্না করা, এটা করা হয়েছে? এই ডিপার্টমেন্টটা পুরোটাই আমার মায়ের। আমি অনেক ভালো রান্না করি, কিন্তু অনেক সময় হয় না যে 7-8 জন একসাথে আসলে বা পরিবারের অনেক মানুষ যদি একসাথে আসেন, তখন হয়তো লবণের পরিমাণটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। তো সেই ক্ষেত্রে এই ডিপার্টমেন্টটা পুরোটাই আম্মুর থাকে, এবং আমি সার্ভ করার ডিপার্টমেন্টে থাকে। এবং আমাদের যেটা হয়, ঈদের দিন পর্যন্ত যেহেতু কাজ থাকে, সো যে লম্বা ছুটিটা আমরা পাই ঈদের সময় 7 থেকে 8 দিন, সেখানে শুধু আমি বলবো না, মনে হয় আসলে আমরা যারা বিনোদন কর্মী রয়েছি ম্যাক্সিমামের একটা লম্বা সময় কাটে ঘুমিয়ে। আমার তো পার্সোনালি প্রচুর ঘুমিয়ে ঘুমিয়েই সময় পার হয়ে যায় আসলে। এই যে কথায় কথায় কাজের প্রসঙ্গ চলে আসলো, আর যারা অভিনয় শিল্পী তাদের কাজটা কিন্তু ঈদের সময়টাতে খুব বেশি বেড়ে যায়, কারণ অনেক কিছু রিলিজের ব্যাপার থাকে, ঈদের নাটক আসে। তো সেই ক্ষেত্রে এবারের ব্যস্ততা কেমন ছিল? আমাদের ব্যস্ততা আসলে বছরের শুরু থেকে একদম ভ্যালেন্টাইন্স ডে থেকে স্টার্ট হয়। ভ্যালেন্টাইন্স ডের একটা চাঙ্ক, তারপর রোজার ঈদের একটা চাঙ্ক, তারপর কোরবানি ঈদের চাঙ্ক। সো দেখা যায় এমন অনেক কাজ হয়েছে যেটা আমরা ভ্যালেন্টাইন্স ডের সময় করে রেখেছি, সেটা এবার ঈদে মুক্তি পাচ্ছে, বা রোজার ঈদের বেশ কিছু কাজ এবার ঈদে মুক্তি পাচ্ছে। তো সবকিছু মিলে আসলে ঈদের ব্যস্ততা, যেটা আমি বলছিলাম যে একটু আমাদের জন্য হেকটিক হয়ে যায় আসলে, চাঁদ রাত পর্যন্ত সবকিছু মিলিয়ে সবকিছু ব্যালেন্স করা, আর টানা শুটিং এর স্কেডিউল মেইনটেইন করা, এটা একটু এই ভ্যালেন্টাইন্স ডে থেকে কোরবানির ঈদ পর্যন্ত এই চাঙ্কটা একটু ডিফিকাল্ট যায় আমাদের জন্য। আমাদের তো দুটো ঈদ, রোজার ঈদ, কোরবানির ঈদ। তো রোজার ঈদে কিন্তু শপিং এর একটা বিষয় থাকে, সেই ক্ষেত্রে পরিবারের সাথে বা বন্ধু বান্ধবের সাথে শপিং করতে যাবার সময় কি হয়? একদমই না। খুব সুন্দর করে আমি বললাম, একদমই না। এবং আমি তো একটা দীর্ঘ সময় রেডিওতে ছিলাম, আর যে হিসেবে প্রেজেন্টার হিসেবেও ছিলাম, তারপর অভিনয়ের জগতে আসলাম। এই 13 বছরের জার্নি রেডিও থেকে এই ভিজুয়াল মাধ্যমে, এখন পর্যন্ত আমি মনে করতে পারিনি যে না আমি আসলে বন্ধু বান্ধবদের সাথে গিয়ে শপিং করেছি, এটা কখনোই হয়নি। প্রত্যেকবার আমার যেটা হয় সেটা হচ্ছে মার জন্য স্পেশালি আমার একটা সময় আমি বের করে রাখি, সেটা যখনই হোক না কেন, মার গিফটটা মার কাছে সময় মতো পৌঁছে যায়। এছাড়া আসলে
আমার একদমই সময় হয় না বন্ধু বান্ধবদের সাথে গিয়ে শপিং করার। সবাই যায়, আমি জানি, আমি হয়তো ভিডিও কলে দেখছি বা আমি বলছি এটা এটা পিক করো, কাজিনদের জন্য এটা নাও বা আত্মীয়দের জন্য এটা নাও, বাট নিজে গিয়ে আসলে কেনার যে ব্যাপারটা সেটা শুধু এবং শুধুমাত্র মার ক্ষেত্রে হয়, কোনোবার মার ক্ষেত্রেও সেটা মিস হয় আসলে। ও, তাহলে তো বলতে হয় যে ঈদের আনন্দটা শুধু ওই যে যখন ছুটি পাওয়া হয় তখনই খানিকটা, তাও আবার ঘুমিয়ে। তাহলে অবসর সময় কি আসলে পাওয়া যায়? অবসর সময়টা আসলে পাওয়া যায়, অবসর সময়টা যেমন ম্যানেজ করে নিতে হয়। ম্যানেজটাও আসলে নিজের উপর। যেমন আমার অবসর সময়ে দেখা যায় যে আমি শুটিং সেটেও অনেক সময় অবসর সময় কাটাই। যখন আমার সিন হচ্ছে না, আমার আরেকজন কোয়ার্টিস্টের সিন হচ্ছে, তখন কিন্তু আমি অবসর সময় একটা পাচ্ছি। তো ওই সময়টা দেখা যায় যে হয় একটু আমি বই পড়ছি বা কোনো একটা মুভি নিয়ে পড়াশোনা করছি বা কোনো একটা মুভির ক্লিপ দেখছি। অবসর সময়টা পাওয়া যায়, একদমই পাওয়া যায় না, সারাক্ষণ কাজ করতে থাকি, এই ধরনের ব্যাপারটা আসলে আমার সাথে যায় না। আমি অবসর সময় পাই, বের করে নেই নিজের মতো। এই যে কথায় কথায় শুনলাম যে বই পড়া অভ্যাসটা এবং মুভি নিয়ে পড়াশোনা করা, যেহেতু অ্যাক্টিং করতে হয় সেহেতু কিছু প্রিপারেশন থাকে এক একটা ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার, আর মেথড অ্যাক্টিং এটা কিন্তু অনেক চর্চা হচ্ছে বর্তমান সময়ে। সেই ক্ষেত্রে তোমার কি কি প্রিপারেশন থাকে, মানে কিভাবে নিজেকে প্রিপেয়ার করো? আচ্ছা, এই জায়গায় আমার সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, আবার আমি আগে থেকেই বলে রাখি যে এটা এটা পুরোটাই আমার ওপিনিয়ন। অ্যাক্টিং এর প্যাটার্ন, আমরা মেথড অ্যাক্টিং বলি, আমরা বলি অর্গানিক অ্যাক্টিং, আমরা যদি বলি যে খুবই বাস্তবিক অ্যাক্টিং, যেটাই বলি না কেন, এটা তো আসলে একটা ক্রিয়েটিভ সেক্টর। আপনি কখনোই এই ক্রিয়েটিভ সেক্টরে 100 জন মানুষকে আসলে হ্যাপি করতে পারবেন না, সেটা আপনি যত ভালোই অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হয়ে থাকেন না কেন। আপনি দেখবেন আপনার একজন বা দুজন বলবে যে আসলে এই জায়গাটা হয়নি, ওই জায়গাটা হয়নি। এইটা সব ক্রিয়েটিভ সেক্টরে। আমি অ্যাক্টিং করছি দেখে আমি আমার জায়গাটা আসলে বলতে পারবো। আর আমার ক্ষেত্রে যেটা হয় সেটা আমি যখন কোনো ক্যারেক্টার পাই, আমি যখন কোনো স্ক্রিপ্ট পাই, তখন আমি একটু চিন্তা করি যে ওই চরিত্রটা একেবারে হয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব না। একদিনের মাথায় আমি একদিন আগে একটা স্ক্রিপ্ট পেলাম, সেখানে আমি যে চরিত্রটা পাবো, ধরলাম সেই চরিত্রটা একটা অন্ধমের, আমার পক্ষে একদিন অন্ধমে হয়ে যাওয়া সম্ভব না আসলে। বা একদিন আমি কতজনকে অবজার্ভ করব, সেটাও আসলে সম্ভব না। তো আমি তখন চেষ্টা করি নিজের মধ্যে কিছু একটা অ্যাক্টিভিটিস ইনক্লুড করার, যেটা মনে হয় যে ব্যক্তিমম যদি অন্ধ হতো তাহলে সে হয়তো এই কাজটা করতো। এটা আমার থিওরি, বা এটা হয়তো আমি অ্যাপ্লাই করতে পছন্দ করি। ওকে, মানে ক্যারেক্টারকে ফুটিয়ে তোলবার ক্ষেত্রে। আর যদি এরকম কোনো ক্যারেক্টার আসে যেটা আগে থেকেই ডিসাইডেড, এই যে কথায় কথায় বলছিলেন যে স্ক্রিপ্টটা দেখা যায় লাস্ট মোমেন্টে পাওয়া হয়, সেক্ষেত্রে এই বিষয়গুলো কাজের ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে তো স্ক্রিপ্ট আগেই পাওয়া হয়, বিশেষ করে নাটকের ক্ষেত্রে স্ক্রিপ্টগুলো হয়তো বা একেবারে লাস্ট মোমেন্টে। তো এই বিষয়টাকে কিভাবে দেখেন? এই বিষয়টা আসলে চর্চাটা, এটাকে যদি আমি একপাক্ষিক দোষ হিসেবে বলি তাহলে আসলে ভুল। চর্চাটা হয়ে এসেছে, এবং শুধুমাত্র যে ধরেন চর্চাটা হয়েছে আর্টিস্টদের জন্য বা যিনি রাইটার তার জন্য বা পরিচালকের জন্য, ব্যাপারটা কিন্তু তা না। একটা প্রোডাকশন যখন আপনি দেখবেন, এই প্রোডাকশনটা একটা টিম ওয়ার্ক। সো এখানে কোনো যদি ভুল ভ্রান্তি হয় তাহলে পুরো প্রোডাকশন টিমেরই সেই দায়িত্ব, সেই লাইবিলিটিসটা আসলে নিতে হয়। তো এখন এই চর্চাটা হয়ে গেছে, এখানে আসলে ওভারনাইট এই চর্চাটা পরিবর্তন করাও সম্ভব না। এখন হয়তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি হয়তো একটা এক্সকিউজ দিব, আমি যদি স্ক্রিপ্ট রাইটার হই, আমি হয়তো বলবো যে ভাই ঈদের আগে তো আমার কাছে 10 মাত্র 5 দিন আগে বলেছে 5টা স্ক্রিপ্ট দিতে হবে এই হিরোকে বা এই হিরোইনকে বেসড করে, সো আমার তো লিখতে সময় লাগবে। আমাকে যদি কেউ বলে আর্টিস্ট হিসেবে, আমি বলবো আমি তো কালকে রাতে স্ক্রিপ্ট পেয়েছি, আপনি কিভাবে আশা করছেন সকালবেলা আমি ফুল স্ক্রিপ্টটা পড়ে মুখস্থ করে আসলে ডায়ালগটা দিব। ডিরেক্টর পয়েন্ট অফ ভিউটাই কিন্তু তাই, যে আমি রাতের বেলা স্ক্রিপ্ট পাইনি, আমি সেটে গিয়ে স্ক্রিপ্ট প্রিন্ট দিচ্ছি, সেখানে আমি কিভাবে
আমি আমার আর্টিস্টকে বলবো যে এই জায়গাটা আরেকটু ইমপ্রুভ করলে মনে হয় ভালো হয়। সো আমার মনে হয় ইটস আ টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কটা যদি ঠিক করতে হয় পুরো টিম মিলেই ঠিক করতে হবে। এটা আসলে একটা সিস্টেমে ফেলতে হবে। সিস্টেমে না ফেলে ওভারনাইট এগুলো নিয়ে আসলে কথা বলে খুব একটা চেঞ্জেস আনা সম্ভব না। একটু চলচ্চিত্র প্রসঙ্গেই থাকতে চাই, যেহেতু চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে। আপনি একটি চলচ্চিত্রে কাজ করেছেন, কাগজ। বর্তমানে আর কোনো কাজের কি আসবার কোনো কথা আছে কি? চলচ্চিত্র কাগজ আমি করেছিলাম 2022 সালে। আমি, ইমন ভাই এবং আইরিন আপু, এই তিনজন ফ্রেন্ডের গল্প। এবং ওই সময়টা আসলে বাণিজ্যিকভাবে আমি বলবো না, কিন্তু আলোচনা এবং সমালোচনা দুটোই হয়েছিল এই মুভিটা নিয়ে। ক্রাইম থ্রিলার, প্রেম কাহিনীর বাইরে গিয়ে একটা গল্প, একটু ডিফারেন্ট একটা গল্প। তো এই কারণেই আসলে গল্পটা করা আমার, এছাড়া আর কোনো কারণ ছিল না। কারণ বড় পর্দা আমি এমনিতেও একটু ভয় পাই, কারণ বড় পর্দায় যাওয়াটা এত সহজ না। অফারগুলো আসা অনেক সহজ, যে চাইলেই আপনি নায়িকা হয়ে যেতে পারেন, আপনার অভিনয় অনেক সুন্দর, আপনি নায়িকা হয়ে যান। কিন্তু 28 ইঞ্চির টিভিতে একটা নাটক দেখা আর হলে হাজারটা মানুষের সামনে নিজেকে উপস্থাপন করা, সেটা আসলে আকাশ পাতাল তফাৎ। তো আমি যেহেতু একটু কমার্শিয়াল ঘরানার গল্পতে কমফোর্টেবল না, তো আমার জন্য যদি একটু ব্যতিক্রম কোনো গল্প আসে, যেটার জন্য যদি আমার মনে হয় যে না এই গল্পটা আমি করতে চাই বা আমি করতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই দেখা যাবে আমাকে। ওকে, চলচ্চিত্র প্রসঙ্গে আমরা থাকবো, তবে এই মুহূর্তে একটা বিরতি নেব। বিরতির পর আবারও আড্ডায় ফিরবো। একদম। দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির বিশেষ ঈদ আয়োজন আনন্দের ঈদ অনুষ্ঠান। যাবো একটা বিরতিতে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ টিভির বিশেষ ঈদ আয়োজন আনন্দের ঈদ অনুষ্ঠানে। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা এবং আমার সাথে আছেন অভিনয় শিল্পী মায়মুনা মামু। আরও একবার আমন্ত্রণ। আবারও আমরা কাজের প্রসঙ্গে, আসলে ঈদ আড্ডা দিতে গিয়ে কেন যেন কাজ নিয়েই কথা হচ্ছে। কাজের মানুষকে পেলে মনে হয় এমনই হয়, কাজের কথাটাই হয়তোবা বেশি হয়। আর কাজের মধ্যেই আসলে মানুষের জীবনের আনন্দ লুকিয়ে আছে। অভিনয় শিল্পী হবার ইচ্ছেটা কিভাবে এসেছিল? কখনোই ছিল না, কোনোদিন আসেও নি। আমার এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার একটা, সেটা হচ্ছে আমার জার্নিটা খুবই কি বলবো, থাকে না যে আপনি 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি করে উঠবেন। আমি হয়েছে কি একটা লাফ দিয়েছি, ব্যাপারটা আমার জন্য এরকম ছিল। আমার খুব শখ ছিল আরজে হওয়ার, রেডিও জকি হওয়ার, এবং আমার কাছে মনে হতো যে আমি এটা পারবো হতে। তো আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলাম, তো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তখন আরজে হান্ট একটা প্রোগ্রাম ওরা করলো, ওখানে আমি গেলাম, আমি ভয়েস দিলাম, হয়ে গেল। আমি বলছি এটা 15-র কথা, 2015। বলতেই হয় ভীষণ মিষ্টি ভয়েস কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। তো সেখান থেকে আসলে রেডিও স্টেশনগুলো চেঞ্জ করা। লাস্ট আমি যে রেডিও স্টেশনে ছিলাম, রেডিও স্বাধীন, সেখানে হুট করে একদিন একটা কমার্শিয়ালের টিভিসির অফার আসলো। তো অফারটা আসলো আবার ছবিয়াল থেকে, ফারুকি ভাইয়ের প্রোডাকশন হাউস থেকে। তো যখন অফারটা আসলো, যেহেতু আমি এশিয়াটিকে আছি ওই সময়টাতে, যখন আমার কাছে আসলো তখন আমার কাছে মনে হলো আচ্ছা একটা কাজ তো করতেই পারি। তখন কিন্তু আমি পুরো দমে আরজে এবং ভিজে, আমি তখন স্পোর্টস প্রেজেন্টার, আমি তখন আরজে, এই ভিজুয়াল মানে আমার কাছে হচ্ছে আমি প্রেজেন্টার। নাটক সিনেমা তো অনেক দূরের কথা, অনেক দূরের গল্প আমার জন্য। তো সেই টিভিসিটা করতে গিয়ে সম্ভবত 8 বছর কি 10 বছর পর, ওই বছরেরই কোরবানি ঈদে 18-র কথা বলছি আমি, ফারুকি ভাই একটা ফিকশন করলেন আয়েশা। তো সেখানে একটা ক্যারেক্টার ফারুকি ভাইয়ের লাগবে, দুটি ফিমেল ক্যারেক্টার, একটা আমাদের তিশা ভাবি করছেন, আর একটা ক্যারেক্টার লাগবে। তো ওই ক্যারেক্টারের জন্য আমাকে কল করা হলো, খুব একটা বেশি সিন না, 5টা কি 6টা সিন। তো আমাকে ফোন করে বলা হলো যে ফারুকি ভাই চাচ্ছেন যে আপনি এই কাজটা করেন। তো প্রথম একটা টিভিসি যেভাবে আমি করেছি, যে এক
একটা করলে কি হয়। সেকেন্ড, এই আয়েশাটাও আমার এই মেন্টালিটি থেকেই আসলে করা। চঞ্চল ভাই ছিলেন, তিশা ভাবি ছিলেন, তো এই মেন্টালিটি থেকেই করা যে একটা করলে কি হয়। ওই যে আমি একটা করলে কি হয় থেকে স্টার্ট করলাম। 18তে আর কোনো কাজ করা হয়নি। তারপর আরিয়ান ভাইয়ের 22শে এপ্রিল করা হলো আমার। সেখানে সব স্টার কাস্ট, সেখানে এমন কেউ ছিল না আমি বাদে যিনি তখনকার সময় স্টার কাস্ট না আসলে। সেটাও করলাম, একটা করলে কি হয়, একদিনের শুটিং একটা করলে কি হয়, তখনও কিন্তু আমি আরজে। তারপর তো কোভিড আসলো, এরপর হুট করে 21শে আমার মনে হলো যে একটা চেষ্টা কি আমি করে দেখলেও কি দেখতে পারি। নিজেকে স্ক্রিনে দেখার পরে কি এটা মনে হলো? না, এটা নিজেকে স্ক্রিনে দেখার পর মনে হয়নি। এটা একটু হাস্যকর হতে পারে। সেটা হচ্ছে আমি যখন আরিয়ান ভাইয়ের যে কাজটা করছিলাম, তো ওখানে একটা শর্ট এরকম ছিল যে আমার বড় ভাই মারা গিয়েছেন, তো মারা যাচ্ছেন বেসিক্যালি, তো এবং তার সাথে আমি ওভার ফোনে কথা বলছি, তো এই সময় আমি কান্না করছি। তো এই সিনটা যখন শেষ হলো তখন আমি দেখলাম যে ইউনিটের সবাই কান্না করছে। তো আমার কাছে মনে হয়েছিল যে এটা খুবই সহজ একটা জিনিস, যে এরকম কান্নার সিনে ইউনিটের সবাই কান্না করে, ক্যামেরার ব্যাক এন্ডে যারা থাকে তারা সবাই আসলে কান্না করে কান্নার সিনে। তো আমি আসলে খুব একটা জিনিসটার গুরুত্বটা বুঝতে পারিনি। ওই সিনটা দেখার পর আমার মনে হয়েছে যে আচ্ছা একটু চেষ্টা করি, হয়তো আমি করতে পারবো। আর এর আগে আমার স্কুল কলেজ যেহেতু ভিকারুন্নেসা ছিল, ভিকারুন্নেসা মানেই হচ্ছে কালচারাল সাইড থেকে আপনি না চাইলেও আপনাকে করতে হবে। সো ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে ইন্টার স্কুল, ইন্টার কলেজ, এই ধরনের অনেকগুলো সার্টিফিকেট আসলে বাসায় অ্যাক্টিং এর উপর আছে। সো ওখান থেকেই আসলে সাহসটা করা। যেহেতু যে স্কুল কলেজেই অ্যাক্টিং বিষয়টা অ্যাক্টিভ ছিলেন, সেই ক্ষেত্রে কখনো মনে হয়নি যে থিয়েটার করে একটু শিখে নিজেকে একটু প্রস্তুত করে? হয়তো মনে হয়নি, কারণ কি আমার তো এটা প্ল্যানই ছিল না। এইটা আমার প্ল্যানই ছিল না যে আমি অভিনয়ে আসবো। আমার এইটা প্ল্যান ছিল যে আমি রেডিওতে যাব। আমার এটা খুব প্ল্যান ছিল, এবং এটা নিয়ে আমার বাসায় মোটামুটি একটু দ্বন্দ্বও হয়েছে আমার মার সাথে। সেটা একটু শুনি যে মিডিয়াতে কাজ করা বা আরজেভি, যে এটা তো মিডিয়ার একটা সেক্টর, তো ফ্যামিলির সাপোর্টটা কেমন ছিল? ফ্যামিলির সাপোর্ট বলতে গেলে পুরো সাপোর্টটা ওই সময় আমাকে দিয়েছে আমার বড় বোন। আমার বড় বোন ওকে যখন আমি বলেছি যে আপু এরকম একটা প্রাইভেট রেডিও স্টেশন আমার হয়ে গেছে, ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো যে এটা কিভাবে সম্ভব, তোমার কিভাবে হয়, সারাদিন বাসায় কথা বলো, তার মানে এই না যে এত সহজেই হয়ে যাবে। প্রথম 3 মাস আমার সকালে মর্নিং শো ছিল, সকাল 7টায় আমার শো স্টার্ট করতে হতো। সেই 3 মাস আমার বোন আমার মাকে বলেছে যে ওর ইউনিভার্সিটিতে আর্লি ক্লাস শুরু হয়, এই জন্য ওকে আগে যেতে হয়। তাহলে বাসা থেকে ব্যাপারটা পুরোপুরি হাইড, একদম মানে থাকে না চুরি করার মতো ব্যাপার। আমার বোন ওই 3 মাস আমি ওই চুরিটা ধরা খাওয়ার আগ পর্যন্ত আমার বাসা থেকে জানতো, আম্মু জানতো যে আমি হচ্ছে ক্লাস করতে যাচ্ছি, কিন্তু আমি আসলে যেতাম শো করতে, শো শেষ করে তারপর আমি এসে ক্লাস অ্যাটেন্ড করতাম। তারপর যখন ধরা খেয়ে গেলাম তখন তো আসলে তখন একটু ব্যাপারটা আম্মু মানে যা হয় একটু সেন্টিমেন্টের জায়গা থেকে যে হ্যাঁ আমি তো চাইনি তুমি আসো, কেন এটা স্টার্ট করলে। একই সাথে বাবা মা তো দেখতে পারে সেই ট্যালেন্টটা, যখন থাকে না ইউনিভার্সিটির টাইমে থাকে যে একটা স্টেবল সিজিপিএ নিয়ে ইউনিভার্সিটি থেকে বের হবা, তুমি একটা ভালো জব করবা, এইটাই বাবা মায়ের গোল আসলে এটাই হয় ডাক্তার হবা, না হয় ইঞ্জিনিয়ার হবা। এখন না হয় এসে অনেক প্রফেশন আমরা দেখি, বাট ওই টাইমটাতে একটু ছিল। সো তারপর থেকে আর কোনো প্রবলেম নাই। তারপর থেকে ভিজুয়ালে যখন এসেছে তখনও মা হ্যাঁ তুমি তো করবাই, ঠিক আছে জানি। এই একটু কি রিবেলিয়াস ছিলে সবসময় থেকে, যে নিজেকে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করা ছোটবেলা থেকে? একদমই না, এটা খুবই ভুল ধারণা। এটা শুধু তুমি না, এটা আমাকে অনেকেই বলেছে যে আমি নিজেকে আউট অফ দ্য বক্স চিন্তা করি, এটা না। বাট আমি যতটুকুই নিজেকে নিয়ে চিন্তা করি আমি খুব স্বচ্ছ চিন্তা করি। আমার চিন্তাটা আমাকে নিয়ে খুব স্বচ্ছ। তুমি যদি আমাকে বলো যে এখন এখান থেকে আপনি কি করবেন, সেটা আমি জানি আমি এখন এখান থেকে কি করব। কিন্তু তুমি যদি আমাকে বলো 5 বছর পর কি করবেন, সেই জায়গাতে আবার স্বচ্ছ না, সেই জায়গায় আবার আমি কিছু জানি না যে আমি 5 বছর পর কি করব। সো আমার কাছে মনে হচ্ছে এই কাজটা এখন ঠিক, এই কাজটা আমি করতে পারি, এই কাজটা আমি করতে চাই, আমি এই কাজটা করলে 10 জনের ক্ষতি হবে না। মানে ডিসিশন মেক করার ক্ষেত্রে একটু ফাস্ট, অনেক ফাস্ট, একদম
ওকে, এইভাবে। ওকে, ভেরি মানে গুড এই কোয়ালিটিটা, কারণ ডিসিশন মেকিংই মানুষ অনেক সময় অনেক বেশি টাইম লাইফে স্পেন্ড করে দেয়। আবারও একটু কাজের প্রসঙ্গে আসি। ফিল্মের কথা তো শুনলাম, আর নাটকে তো সবসময় আমরা দেখতেই পাচ্ছি। ওয়েবের কাজ কি কোনোটা পাইপলাইনে আছে? আচ্ছা, ওয়েবের ব্যাপারটা যেটা হচ্ছে, কোনো একটা কারণে হয়তো ওয়েবের সাথে আমার বনি বনাটা এখনো হচ্ছে না। আচ্ছা, অনেক ভালো ভালো ওয়েবের অফার এসেছে আমার কাছে, আমি নাম না নিই, আমার কাছে মনে হয় এটা যদি আমি বলি যে তার চরিত্রটা আমার কাছে এসেছিল, এটা আসলে আরেকজনকে একটু অফেন্সিভ এবং ছোট করাও হয়। তো সেই জায়গাটাতে না যাই, আমার সাথে ব্যাট বলে মিলেনি। ওকে, স্ট্রেট ফরওয়ার্ড, আমার সাথে ব্যাটে বলে মিলেনি। যেদিন আমার সাথে ব্যাটে বলে মিলে যাবে সেদিন আমি করব, এবং যার সাথেই করি না কেন সেটা খুবই পারফেক্টলি আসলে স্ক্রিনে দর্শক দেখতে পারবেন। ওয়াও, ভীষণ ভালো লাগছে আড্ডা দিতে। আমরা আবারও আড্ডায় ফিরবো, তবে আবারও একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির বিশেষ ঈদ আয়োজন আনন্দের ঈদ অনুষ্ঠান। যাব আবারও একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির বিশেষ ঈদ আয়োজন আনন্দের ঈদ অনুষ্ঠানে। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা, এবং আমার সাথে আছেন অভিনয় শিল্পী মাইমুনা মম। আরও একবার আমন্ত্রণ। অনেক তো আমরা সিরিয়াস কথাবার্তা বললাম কাজ নিয়ে, এবার একটু সিরিয়াসনেস থেকে একটু অন্যদিকে যাই। শুটিং এবং এটা জীবনের সাথে যেহেতু একেবারেই ওতপ্রোতভাবে জড়িত, ভালো মোমেন্ট, খারাপ মোমেন্ট, অনেক কিছু থাকে। এরকম একটা স্মৃতি গল্প আমরা শুনতে চাই, যেটা খুব বেশি ভালো লেগেছিল বা তোমার জন্য খুব প্রাউড মোমেন্ট ছিল, অথবা খুব এনজয় করেছিলে। আচ্ছা, প্রাউড মোমেন্ট, একটা ছোট্ট ইনসিডেন্ট আমি শেয়ার করতে পারি। সেটা হচ্ছে গিয়ে, কাগজ রিলিজ হওয়া আমার ফার্স্ট মুভি, বাট এর আগেও আমার একটা মুভি করা হয়েছিল এপার বাংলা এবং ওপার বাংলা মিলিয়ে। ওয়াও, নামটা না নেই। সেখানে আমার কোয়ার্টিস্ট ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তো আমরা যখন আমাকে যখন কল করা হয় চরিত্রটার জন্য, তো আমি খুবই তো তখন আমি স্বাধীনের রেডিওতে, আমি তো মানে থাকে না ফোনের মধ্যে ফেইন্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার, আমার অবস্থা সেটাই হয়েছিল। তো আমাকে বললো যে তুমি একটু আসো, ফটোশ্যুট একটা হবে পরমদার সাথে। আমি গেলাম পরমদার সাথে। যখন আমি ফটোশ্যুট করব, আমি মেকআপ রুমে বসে আছি, আমি তো মোটামুটি যত ধরনের দোয়া দুরুদ আছে মনে মনে পড়ছে, কারণ প্রথম আমি তার হিউজ ফ্যান, তার ডিরেকশনের হিউজ ফ্যান, অ্যাক্টিংয়ের হিউজ ফ্যান। তো যখন তিনি মেকআপ রুমে ঢুকলেন, আমার মনে আছে আমি পুরো এরকম এরকম করে কাঁপছে, এবং আমি নিচের দিকে তাকিয়ে আছি, আমি উপরে তাকানোরও সাহস পাচ্ছি না। আমি খালি বুঝলাম যে একটা অবয়ব গেল আমার সামনে থেকে, এবং তিনি পরমব্রত, সেটা তো আমি আইসাইড থেকে বুঝে গিয়েছি তিনি পরমব্রত। তো পরমদা বসলো, তো যেহেতু আমাদের ফটোশুট দিয়ে আমরা স্টার্ট করব, আমি তো কোনো কথা বলি না। এখন পরমদাও, আমরা হাজব্যান্ড ওয়াইফের ক্যারেক্টার, সো ওই কেমিস্ট্রিটাও খুব ইম্পর্টেন্ট। তারপর আই স্টিল রিমেম্বার, ঘড়ি ধরে 45 মিনিট পরমদা আমার সাথে গল্প করলেন, লিটারেলি গল্প করলেন। মানে থাকে না সকালবেলা কি দিয়ে ভাত খাইছো, এই টাইপের, মানে এই ল্যাঙ্গুয়েজে, সকালবেলা কি দিয়ে ভাত খাইছো, সকালে কি নাস্তা করছো, এই ল্যাঙ্গুয়েজে 45 মিনিট পরমদা আমার সাথে কথা বলার পর আমার মনে হলো উনি মানে আমার পাশের বাসার বন্ধু বান্ধবী। এবং তখন উনি ডিরেক্টরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে দিদি, আমার মনে হয় আপনার নায়িকা এখন শর্ট দেওয়ার জন্য রেডি। পুরো আইস ব্রেকিংটা করে দিয়েছে একদম। এবং আমার লাইফে এখন পর্যন্ত এটা ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। এবং আরেকটা ছোট্ট ইনসিডেন্ট আমি শেয়ার করতে চাই। সেখানে আমি আর মোশাররফ ভাই, আমাদের একটা নাটকের শুটিং, আরেকজন সিনিয়র আর্টিস্ট ছিলেন। তো আমি কোনোভাবেই তার সাথে কোপ আপ করতে পারছি না, ফিমেল কোয়ার্টিস্ট যিনি ছিলেন, কোনোভাবেই তার সাথে কোপ আপ করতে পারছি না। কোনো একটা কারণে, হয়তো থাকে না ব্যক্তিগত কারণটা অনেক সময় কাজের মধ্যে চলে আসে মানুষের, আজকে দিন ভালো যায়নি, দ্যাটস ওয়াই শট ভালো হচ্ছে না টাইপের একটা ব্যাপার স্যাপার। কোনোভাবেই আমি তার সাথে কোপ আপ করতে পারছি না। এবং
যতভাবেই আমি আসলে চেষ্টা করছি যে আপু একটু রিহার্সাল করি বা কিছু, সেই সহযোগিতাটা আসলে আমি পাচ্ছিলাম না কোনোভাবে। তো আমি সারাক্ষণ মন টন খারাপ করে বসে আছি। এটা কি প্রথম দিকে যখন ফিকশনে? না না না, তখন প্রথম দিকে না, এটা আমি তোমাকে বলছি তাও ধরো 23-এর দিকে। তখন আমি ব্যাক টু ব্যাক 4-5টা হিট ফিকশন দিয়ে ফেলেছি, একদম প্রথম না। মোশাররফ ভাইয়ের সাথে, চঞ্চল ভাইয়ের সাথে, জাহিদ ভাইয়ের সাথে আমার পেয়ার আপ করা হয়ে গেছে তখন। তো মোশাররফ ভাই ব্যাপারটা খেয়াল করলেন, মোশাররফ ভাই আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে তখন বাজে রাত 12টা, তখন আমাদের শুটিং শেষ হয়নি, অ্যান্ড সব মেজর মেজর সিনগুলো আমার উপর। তো মোশাররফ ভাই আমাকে ডাক দিয়ে বললেন যে আমি সকাল থেকেই তোর পুরো সিনারিওটা দেখছি, এবং এটা আসলে পুরো ইউনিটটাই বুঝে গিয়েছে যে সামহাউ উনি আমার সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না। তো পরে মোশাররফ ভাই আমাকে ডাক দিয়ে বললেন যে দেখ, স্ক্রিনে তোকে দেখা যাবে, স্ক্রিনের নিচে কোনো স্ক্রল আসবে না যে অমুক অভিনেত্রী অমুক অভিনেত্রীর সাথে ভালো ব্যবহার করেননি দেখে এই সিনটা ভালো হয়নি। সো যেটা করতে হবে তোরই করতে হবে। এখন তুই একটা ওয়ে বের কর কিভাবে তোর সিনিয়রকে তোর এই বাউন্ডারির সাথে ম্যাচ করাবি, সো দ্যাট স্ক্রিনে এই এফেক্টটা না পড়ে। আমি অনেকক্ষণ ভাবলাম, ভাইয়া আমাকে কিছু বুদ্ধি শিখিয়ে দিল, এবং সেই বুদ্ধিগুলো আমি পরের দিন সকালে অ্যাপ্লাই করলাম। এবং ওই প্রজেক্টটা, আমি নাম না নিই, ওই প্রজেক্টটা আমাদের 3 জনের লাইফেই আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট। ও মাই গড। আমি না এই গল্পটা থেকে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র যারা এই প্রফেশনে আছে, ক্যামেরার সামনে স্ক্রিনে কাজ করছে তারা না, প্রত্যেকটা প্রফেশনের জন্যই আই থিঙ্ক এটা একটা চমৎকার উদাহরণ হতে পারে যে যে কোনো সিচুয়েশনে আসলে মিলিয়ে নিতে হবে। ওখানে কিন্তু মোশাররফ ভাই চাইলে তোমার সাথে অন্যভাবেও কথাগুলো বলতে পারতো, কিন্তু তোমাকে এমন একটা চমৎকার উপদেশ দিয়েছে, আমি জাস্ট মানে অবাক, এত সুন্দর। এইখানে আরেকটা ব্যাপার কি, মানে সব প্রফেশনেই তুমি দেখবে যে কিছু মানুষ থাকে যে কিছু মানুষের হয়তো ব্যক্তিগত জীবনের কোনো একটা ট্রমা বা কোনো একটা ইনসিডেন্ট বা তার দিনটা ভালো যায়নি, সেটা তার কাজের সেক্টরে পড়ছে। তো ওই সময়ে অপর প্রান্তে যে থাকছে, যার আসলে ক্ষতিটা হচ্ছে বা যে আসলে নিতে পারছে না ব্যাপারটা, সে যদি সিম্পলি এটা মনে করে যে টাস করে এভাবে করে যে আচ্ছা ঠিক আছে, ওনার পোর্শনটুকু আমি বাদ দেই, আমি আমার পোর্শনে কনসেন্ট্রেট করি এবং ওনাকে কিভাবে ভালোভাবে ট্রিট করা যায় সো দ্যাট উনি আবার গেট ব্যাক করুক আমার কাছে, এই জিনিসটা মাথায় রাখলে আমার মনে হয় না প্রফেশনাল জোনটাতে কখনো সবসময় নেগেটিভিটির অ্যান্সার নেগেটিভিটি দিয়েই দিতে হবে, এইটা না, নট নেসেসারি। একদমই না, একদমই। ওয়াও, চমৎকার একটা লেসন ছিল। আমরা আবারও একটু ছোটবেলার ঈদের সাথে বড়বেলার ঈদের একটু কম্প্যারিজনে যেতে চাই। যে ছোটবেলার ঈদটা তো মানে খুব থাকে যে পারিবারিক থাকে, আর বড়বেলার ঈদ যখন প্রফেশনাল দিকেও ঈদটা কিন্তু চলে যায়, আর এটা তো একটা হিউজ সেক্টর, অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক মানুষ। তো এইখানে আর বড়বেলার ঈদ উদযাপনটা কেমন হয়? আচ্ছা, প্রথমত আমি মিডিয়াতে আসার পর থেকে আমার মিডিয়াতে অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক হিউজ সার্কেল, এটা পুরাটাই ভুল। এটা পুরোটাই ভুল। আমি খুবই প্রচার বিমুখ একটা মানুষ। আমি মানে খুবই ইন্টারভিউজ বলো বা পত্রিকার নিউজ বলো, যাই বলো, আমি একটু এগুলো থেকে দূরে থাকি। আমার কাছে যখন মনে হয়েছে যে আমার কাজ কথা বলার রেডিওতে বা ভিজে হিসেবে, তখন আমি কথাই বলে গিয়েছি। আর এখন আমার মনে হয় আমার কাজ অ্যাক্টিং করা, দ্যাটস ইট। এটা ছাড়া আমার আর কোনো কাজ নাই, সো আমি এটাই করি। তো আমার যেটা হয় যে ঈদে ওই যে ঘুম বাদে পরিবারের সাথে একটু সময় কাটানো হয়। আর লাস্ট 2 বছরের ঈদে যেটা প্ল্যান হয়েছে সেটা হচ্ছে কি সিনেমা দেখাটা, হলে গিয়ে সিনেমা দেখাটা। এবারও আমার প্ল্যান আছে যে 2টো সিনেমা আমি হলে গিয়ে দেখবো, ব্রেকটা পেলে ঈদের কাজের। ওকে, সিনেমা নিয়েও কথা হলো, সবকিছু নিয়ে কথা হলো, একটু একেবারে ব্যক্তিগত জীবন নিয়ে একটু কথা বলতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা তো সবাই জিজ্ঞেস করে, এবং প্রেম বিবাহ এগুলো নিয়ে জিজ্ঞেস করে। আমি একদম নর্মালি জানতে চাই যে এগুলো নিয়ে কি আসলে আদৌ কোনো প্ল্যান আছে নাকি কাজ নিয়েই ব্যস্ততা?
প্রেম বিবাহ এই জিনিসগুলো নিয়ে তো আসলে যে 7-8 থেকে টিনেজ টাইম থেকে একটা ফ্যাসিনেশন কাজ করে না, যে এটা তো জীবনের একটা অংশ। হ্যাঁ, জীবনের একটা অংশ, যে একটা ফেরি টেইলের মতো কাজ করে, যে রাজকুমার আসবে, রাজকুমার এসে আমাকে প্রপোজ করবে, তারপর আমি রাজকুমারের হয়ে চলে যাব, সিন্ডারেলার একটা কাহিনী। কিন্তু একটা সার্টেন টাইম পর গিয়ে আসলে আমরা সবাই রিয়েলাইজ করি যে এটা ফেরি টেইল না, এটা হচ্ছে কি পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার মতো একটা, তুমি ঠাস করে পাহাড়ে উঠতে পারবে না, ঠাস করে নামতেও পারবে না, তোমার আপস এন্ড ডাউনস থাকবেই। সো আমার কাছে এখন আমি যে স্টেটে, সেই স্টেটে বলতে গেলে আপাতত আমি একটু কাজটা নিয়েই আছি, প্রেম ভালোবাসা এবং বিবাহটা নিয়ে যেটা হয় যে বাসা থেকে একটু প্রেশার ক্রিয়েট করে, কবে বিয়ে করবে, এটা একটা তো থাকেই মায়েদের বা আত্মীয় স্বজনদের। বাট আমার ফোকাস এখন কাজেই, প্রেমেও আপাতত কোনো ফোকাস যাচ্ছে না, আইসাইটও যাচ্ছে না, সো বিয়েতেও যাচ্ছে না আপাতত। যেহেতু কাজেই ফোকাস, কাজের জন্য কোনো স্পেসিফিক পরিকল্পনা কি করা হয়েছে নাকি গো উইথ দ্য ফ্লো? না, ওই যে আমার স্ন্যাপ, ওকে, ওইটা মানে তুমি যদি ধরো আমাকে এখন বলো যে 10 বছর পর তোমার কাজের পরিকল্পনাটা কি, তুমি কি এদেশেই থাকতে চাও নাকি দেশের সীমানা পেরিয়ে বাইরে গিয়েও কাজ করতে চাও, সেটা আমি বলতে পারবো না। কিন্তু যদি এখন এমন একটা স্ক্রিপ্ট আসে যে স্ক্রিপ্টের জন্য আমার ধরো সাপোজ এমন কোন একটা রিমোট জায়গায় চলে যেতে হবে, সেখানে হয়তো আমি 2বারও চিন্তা করব না। মানে চ্যালেঞ্জগুলো নেবার ক্ষেত্রে খুবই ওপেন, আমি অনেক ওপেন, কিন্তু খুব যে রয়ে শোয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করে ডিসিশন নিব সেই ব্যাপারটা আমার না। আমার মনে হয়েছে আমি এটা করবো মানে আমি এটা করবো, আমার মনে হচ্ছে আমি এটা করবো না মানে আমি এটা করবো না, এটা আমাকে দিয়ে কেউ করাতে পারবে না, এইটা একটা আছে আমার মধ্যে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। একদম শেষ পর্যায়ে আছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, অনেক সুন্দর একটা সময় কাটলো আমার। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এখন আসলে অনেক সুন্দর সুন্দর বাংলা কন্টেন্ট আসবে, অনেক ভালো ভালো মুভিজ আসছে, তো আসলে আমার মনে হয় যে হলে গিয়ে দেখা উচিত, বাংলা কন্টেন্টগুলোর সাথে থাকা উচিত, তাহলে আমরা যারা আসলে ক্যামেরার সামনে কাজ করি তারা কাজ করার উৎসাহটা আরো বেশি পাবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন দেশ টিভির বিশেষ ঈদ আয়োজন আনন্দের ঈদ অনুষ্ঠান। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের সবার ঈদ আনন্দে কাটছে। ঈদ মোবারক।